প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার AKM মতিউর রহমান ভূঁইয়া। চলুন কথা বলে স্যারের কাছ থেকে জেনে নেই আজকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, এই যে অস্টিও আর্থ্রাইটিস বা বয়স্কদের বাত ব্যথা, এই বিষয়টি আসলে শুরুতে একটু জানতে চাইবো, এটির পিছনে আসলে কারণগুলো কি কি? হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস বা বয়স্কদের বাত ব্যথা এটা প্রায় সব বয়স্ক মানুষেরই হয়। সাধারণত 45 থেকে 60 বছর বয়সের সবাই জীবনের কোনো না কোনো সময়ে অস্টিও আর্থ্রাইটিসে ভুগে থাকেন। এটা হাড়ের একটু পরিবর্তন হয়, সেখানে দুইটা হাড়ের মধ্যে আমাদের জয়েন্টে যে কার্টিলেজ থাকে, কার্টিলেজটা একটু সরু হয়ে যায়, ডিস্ট্রাকশন হয় এবং জয়েন্টটা আলটিমেটলি ফুলে যায়। জয়েন্টের মধ্যে কিছু পানীয় জমে যেতে পারে, জয়েন্টে ইনফ্লামেশন বা প্রদাহ হয় এবং জয়েন্টটা বেশ ব্যথাযুক্ত হয়। তো সাধারণত বয়স্ক মানুষেরই এটা হয়, বাচ্চাদের হয় না। 45 বছরের বেশি বয়সের মানুষেরই হয়। আর সকলেই তাদের জীবনে কোনো না কোনো সময় অস্টিও আর্থ্রাইটিসে ভুগে থাকবেন। তো নিতে সাধারণত হাঁটুতে সবচেয়ে বেশি হয়। বলা যায় যে শতকরা 50 ভাগ লোক কোনো না কোনো সময় হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসে ভুগে থাকেন। হাঁটু ছাড়া আমরা বড় বড় জয়েন্ট যেমন হিপ জয়েন্ট, লাম্বার স্পাইন, সার্ভাইকাল স্পাইন, হাতের ছোট ছোট জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টও মাঝে মাঝে অস্টিও আর্থ্রাইটিস হয়। তো কারণগুলোর মধ্যে আসলে সব বাতেরই কারণ অজানা। তার মধ্যে আমরা কতগুলো রিস্ক ফ্যাক্টর বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হলো যে জেনেটিক ফ্যাক্টর। সাধারণত জেনেটিক ফ্যাক্টর 50% ক্ষেত্রে দায়ী। তাছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে কতগুলো। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে বড় হলো ওজন ঠিকমতো পরিবহন না করা, বিভিন্ন অ্যাবনর্মাল পোশ্চারে চলাফেরা করা, অথবা কোনো আঘাত পাওয়া, অথবা কোনো ধরনের অন্য আর্থ্রাইটিস হয়, ওই আর্থ্রাইটিস শেষে অস্টিও আর্থ্রাইটিস হওয়া। আমাদের সেটিকে যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে জি সঠিকভাবে চিকিৎসা না করা হয়। এর জন্য আমাদের ওজন উত্তোলনের ক্ষেত্রে অবশ্যই মানে চিন্তা ভাবনা করা উচিত এবং যতটুকু ওজন উত্তোলন করা উচিত ঠিক ততটুকুই যেন করা হয় এবং ভারী কাজ যতটুকু সম্ভব বয়স্কদের অ্যাভয়েড করা উচিত। যে অস্টিও আর্থ্রাইটিসের রোগীদের ক্ষেত্রে ব্যথার ধরনটা ঠিক কিরকম ভাবে আসে, কিভাবে আসে ব্যথাটা? কারণ অনেক ক্ষেত্রেই তো অনেক সময় বিভিন্ন জয়েন্টে বা ব্যথা হতে পারে। তো এই অস্টিও আর্থ্রাইটিসের ব্যথার ধরনটা কি রকম? অস্টিও আর্থ্রাইটিস সাধারণত বড় বড় জয়েন্টে, লার্জ জয়েন্টে হয়। এটা সাধারণত নি, হিপ, লাম্বার স্পাইন, সার্ভাইকাল স্পাইন এইসব জয়েন্টে হয়। আর ছোট জয়েন্টের মধ্যে হাতের দুইটা জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হয়। তো এই জয়েন্টের ব্যথাগুলো সাধারণত তত বেশি ফুলে যায় না, ব্যথা করে। আর মর্নিং স্টিফনেস, যেটাকে আমরা বলি সকালে আড়ষ্টতা, আড়ষ্টতা সাধারণত কম থাকে, 15 মিনিটের বেশি থাকে না, অথবা আড়ষ্টতা থাকতে নাও পারে। এর পাশাপাশি যে রিমাটয়েড আর্থ্রাইটিস আছে, যেটাকে আমরা গিটেবাত, শক্ত গিটেবাত বলি, ওইটাতে আড়ষ্টতা সাধারণত 1 ঘন্টার বেশি থাকে এবং হাতের খুব ছোট ছোট জয়েন্টই বেশি হয়। তো অস্টিও আর্থ্রাইটিস বড় জয়েন্টে হয়, বয়স্কদের হয় এবং আড়ষ্টতা কম থাকে। পেইন তো হবে, জয়েন্ট পেইন হবে, একটু সুইলিং হবে, তবে এটা খুব তাড়াতাড়ি সেরে যায়। তাড়াতাড়ি সেরে যায় মানে কি, মানুষটা হাঁটাহাঁটি করতে পারে। সাধারণত অস্টিও আর্থ্রাইটিসে কম ডিফর্মিটি হয়। পাশাপাশি রিমাটয়েড আর্থ্রাইটিস, যেটা গিটেবাত বলি, তীব্র গিটেবাত, এটাতে সাধারণত অনেক ডিফর্মিটি বা হাত বাঁকা হয়ে যাওয়া, জয়েন্ট বাঁকা হয়ে যাওয়া, এইগুলা হয়। আর অস্টিও আর্থ্রাইটিসের কারণে মানুষের একটু হাঁটার একটু অসুবিধা, খুঁড়িয়ে খুঁড়িয়ে বয়স্করা হাঁটতে পারেন। এর জন্য তারা অনেক সময় লাঠি বা স্টিক বা ওয়াকারের সাহায্য নিতে পারেন, এটা নিয়ে থাকেন। তো অস্টিও আর্থ্রাইটিস তত মারাত্মক না যত মারাত্মক রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, তাহলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস দুইটার মধ্যে কিন্তু এক ধরনের মানে পার্থক্য অবশ্যই রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গুলিয়ে ফেলেন। হচ্ছে চিকিৎসকরাও কিছুটা কনফিউশনে পড়ে যান। তো সেক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি থাকবে এই চিকিৎসার পেছনে? কি ধরনের চিকিৎসকের কাছে যাওয়া উচিত আসলে? অ্যাকচুয়ালি এই ধরনের চিকিৎসাগুলো রিউমাটোলজিস্টরা করে থাকেন। মেডিসিনারি একটি ভাগ রিউমাটোলজি, বাত ব্যথা নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন, ওনাদের কাছে যাওয়া উচিত। যদি না যাওয়া যায়, ওনাদেরকে না পাওয়া যায়, তাহলে মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। তো সাধারণত বিশেষজ্ঞগণ জয়েন্টের ইনভলভমেন্ট, মর্নিং স্টিফনেস কতটুকু, কতদিন ধরে আছে, কত বয়সে হয়েছে, সাধারণত এইগুলা ফ্যাক্টর উপর চিন্তা ভাবনা করে ডায়াগনোসিসটা করেন। আর তারপর দুই একটা পরীক্ষা, যেমন সাধারণ একটা ব্লাড পরীক্ষা যেটা সিবিসি আমরা বলি, একটা এক্স রে, এই দুইটা করলেই
ডায়াগনোসিস করা যায়। সাধারণত ব্লাডে ইএসআরটা প্রায় নর্মালি থাকে, সিআরপিও প্রায় নর্মালি থাকে। এক্সরেতে সাধারণত দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিসে অস্টিওফাইট ফর্মেশন হয় এবং দুইটা জয়েন্টের স্পেসটা, ফাঁকা জায়গাটা কমে যায়, যেটাকে অনেকে জয়েন্ট ডিস্ট্রাকশন বলেন আর সাবকন্ডাল স্ক্লেরোসিস বলেন। তো আসলে অনেকে বলেন যে জয়েন্ট ক্ষয় হয়ে গেছে। সত্যিকার অর্থে জয়েন্ট ক্ষয় হয়ে যাওয়া, হাড্ডি ভেঙে যাওয়া তেমন না। কার্টিলেজটা একটু পাতলা হয়, তাতে একটু ব্যথা হয়, এটাকে অনেকে জয়েন্ট ক্ষয় হয়ে গেছে বলেন এবং এটাতে অনেক ভয় পেয়ে যান যে আমার জয়েন্ট নষ্ট হয়ে গেছে। আসলে তেমন বেশি কিছু হয় নাই। সামান্য চিকিৎসা, ব্যায়াম, ফিজিওথেরাপি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ওয়াকারের সাহায্য নেওয়া বা স্টিকের সাহায্য নেওয়া, এগুলো করলে মোটামুটি এর থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন একটা কম্বিনেশন একটা থেরাপি দরকার হয় এটার মধ্যে। আচ্ছা, কি ধরনের চিকিৎসা এর মধ্যে দেন এবং সাথে সাথে যাতে জীবন প্রণালীটাও একটু মোটিভেট করেন তারা, সেই ধরনের কি ধরনের পরামর্শ আপনারা দিয়ে থাকেন? আমরা প্রথম পেশেন্টের হিস্ট্রিটা নিয়ে এক্সামিন করে ওনাকে ডায়াগনোসিস করি যে অস্টিওআর্থ্রাইটিসে ভুগতেছেন। ওনার বয়স সাধারণত 40-45-এর বেশিই হয়। যদিও বাচ্চাদের খুব রেয়ারলি 1-2% বাচ্চার কোনো ভাইরাল ইনফেকশনের জন্য অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, আমরা ওইটা কল্পনায় আনবো না প্রথম। তো তাদের এর জন্য লাইফস্টাইল মডিফিকেশান, এক্সারসাইজ, গুড হেলথ মেনটেন করা, এগুলোর জন্য বলবো। ওজন কমানোর অবশ্যই পরামর্শ দিব এবং ওনাদেরকে মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ফিজিওথেরাপি, এগুলোর কথা বলবো। এবং গরম থেরাপি, অবশ্যই ফিজিওথেরাপি, গরম থেরাপি দেওয়া, শর্ট ওয়েভ ডায়াথেরাপি, মিডিয়াম ওয়েভ ডায়াথেরাপি, এগুলো অনেক সময় দেওয়া লাগতে পারে। তারপর স্টিক ব্যবহার করা, হাই কমোড ব্যবহার করা, লো কমোডকে পরিত্যাগ করা, এগুলো এটার মধ্যে আসে। এবং যারা নিয়মিত নামাজ পড়েন, নামাজ পড়াতে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস আরও ইমপ্রুভমেন্ট হয়, কোনো ক্ষতি হয় না। কাজেই আমি বলবো যে মুসলিম ধর্মাবলম্বী যারা, তারা নিয়মিত যদি সঠিকভাবে নামাজের অধ্যবসায়টা করেন, তাহলে অস্টিওআর্থ্রাইটিস থেকে আরো ভালো কমে যেতে পারে এই সমস্যাটা। কারণ নামাজ একটি খুব ভালো একটা এক্সারসাইজ এবং আল্লাহর দিদার লাভের জন্য একটা উপায়। আচ্ছা, আরেকটু জানতে চাইবো যে জটিলতা কি হতে পারে যদি সঠিক সময়ে চিকিৎসাটা নেওয়া না হয়, সেক্ষেত্রে আসলে কি? হ্যাঁ, জটিলতা অনেক হতে পারে। যেমন কোনো জয়েন্টের মধ্যে সাধারণত অস্টিওআর্থ্রাইটিসে ফ্র্যাকচারও হয়ে যেতে পারে বা জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। যেমন ফ্রোজেন শোল্ডার বা কোনো জয়েন্টে একটা সিস্ট ফর্মেশন হয়ে বোনটা একটু ডিস্ট্রাকশন হচ্ছে, বেকার সিস্ট আমরা বলি। তো এইসব গুলা হতে পারে। পায়ের জয়েন্টে অনেক সময় একটু ডিফর্মিটি হতে পারে, হাঁটুতে ডিফর্মিটি, ভ্যারাস ডিফর্মিটি, মানে মিডলাইন থেকে জয়েন্টগুলা একটু দূরে চলে যায়, মানুষটা ঠিকমতো হাঁটতে পারে না, এই ধরনের ডিফর্মিটি হয়ে যায়। তো অস্টিওআর্থ্রাইটিসের সঙ্গে আরেকটা জিনিস চলে আসে সাথে সাথে যে অস্টিওপোরোসিস, পাশাপাশি ওইটারও চিকিৎসা করতে হবে। বয়স্কদের প্রায়ই হাড়ের ভনের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, কাজে ক্যালসিয়াম খাওয়া ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। অস্টিওআর্থ্রাইটিসের সাথে অস্টিওপোরোসিসের কি কোনো সম্পর্ক? হ্যাঁ, রিলেশনশিপ ডাইরেক্টলি নেই, ইনডাইরেক্টলি আছে যে এজ রিলেটেড। যেহেতু এজ তাদের সাধারণত 45 বা 50 আমাদের দেশের বয়স্ক জেনারেশন সাধারণত অস্টিওপোরোসিসে ভুগে থাকেন। যাদের হাড়গুলা পাতলা হয়ে যায় ধীরে ধীরে, যারা ক্যালসিয়াম কম খান বা হাঁটাহাঁটি কম করেন, সূর্যালোকে কম যান, তাদের দেখা যায় অস্টিওপোরোসিসের প্রবণতা বেশি। মেয়েদের সাধারণত 45 বছর বয়সের বেশি হলে মেনোপেজ হয়ে যায়, হরমোনাল ইমব্যালেন্স হয়, তার জন্য অস্টিওপোরোসিস মেয়েদের বেশি হয়। তো এর জন্য আমরা তাদেরকে পরামর্শ দিব নিয়মিত ক্যালসিয়াম খাওয়া, রোদে যাওয়া, হাঁটাহাঁটি করা এবং ওজন কমিয়ে ফেলা, এগুলো করলে মোটামুটি অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস দুইটা থেকে ভালো থাকা যাবে। আমাদের সাধারণ দর্শকদের কিন্তু একটা প্রশ্ন মনে চলেই আসে, এই যে আমরা এতক্ষণ ধরে অস্টিওপোরোসিস বলছি, কি এই অস্টিওপোরোসিস মানে প্রিভেনশনের বিষয়গুলো যাওয়ার আগে এই অসুখটা কি, এটি সম্পর্কে? অস্টিওপোরোসিস মানে হাড়ের ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া, এটাকে আমরা বোন মিনারেল ডেনসিটিমেট্রি করে আমরা দেখি যে হাড়ের ক্যালসিয়ামের পরিমাণ কমেছে। এতে বোনগুলো সাধারণত মানে চ্যাপ্টা হয়ে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে, কলাপস হয়ে যেতে পারে। এমনকি বোনের এক্সরে করলে দেখা যায় যে বোনের আর্কিটেকচারটা খুব অস্পষ্ট হয়ে যাচ্ছে, এত পাতলা হয়ে যায় যে বোনটা এক্সরেতে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না। তো তাদের কোমরে ব্যথা, শরীরে ব্যথা, সারা শরীরে ব্যথা, বিশেষ করে কোমরে ঘাড়ে ব্যথা এবং বড় বড় জয়েন্টে ব্যথা। একটা সময় কিন্তু আমরা দেখি যে হঠাৎ করে কোনো কারণ ছাড়া হাড় ভেঙে গেল, খুব অল্প একটি মানে ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট, কিন্তু তাতে হাড় ভেঙে গেছে, সেটির প্রধান কারণ কিন্তু তার কারণ অস্টিওপোরোসিস। আগে থেকে অস্টিওপোরোসিস ছিল, হাড় পাতলা ছিল, সামান্য মিনিমাম ট্রমাতে হাড়টা ফ্র্যাকচার হয়ে গেছে এবং বেশ পায়ের যে কোনো
কোনো এক পায়ের বা হাতের বেশ দুর্বলতা দেখা দিয়েছে। তাহলে এই হাড়ের গঠন যাতে সুগঠিত হয়, যাতে ভালো হয়, এবং যেটি বলছিলাম যে অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যা যাতে না হয়, প্রিভেনশনের কি কোনো উপায় রয়েছে? হ্যাঁ, প্রিভেনশনের জন্য আমাদের বেশ কিছু করণীয় আছে। আমাদের ওজনটা ঠিক রাখা, নিয়মিত ভালো খাদ্যাভ্যাস করা, প্রোটিনের পরিমাণ ঠিক থাকে যেন, ক্যালসিয়ামের পরিমাণ যেন ঠিক থাকে, প্রত্যহ হাঁটা এবং হাঁটার অভ্যাস করা, বিভিন্ন ধরনের স্ট্রেচিং অ্যাক্টিভিটিস করা বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া। আর যদি অসুবিধা হয়ে যায়, কোনো রোগ হয়ে যায়, অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস, তার চিকিৎসা সঠিক চিকিৎসকের কাছ থেকে নেওয়া, অধিক পরিমাণে ক্যালসিয়াম খাওয়া, 2টা ক্যালসিয়াম বলছিলেন যে দৈনন্দিন কাজে যাতে করে, আচ্ছা দৈনন্দিন কাজে, হ্যাঁ, কাজের মধ্যে একটা পেসিং আনা অস্টিওআর্থ্রাইটিস অস্টিওপোরোসিস দুইটার জন্য দরকার। যারা 8 ঘন্টা কাজ করেন তারা যদি 2 ঘন্টা কাজ করে 5 বা 10 মিনিট একটু রেস্ট নেন, আবার 2 ঘন্টা করে একটু রেস্ট নেন, তাহলে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস দুইটাই একই পোস্টারে যাতে খুব বেশি সময় থাকতে না হয়। এবং যখন একটু রেস্ট নেন তখন 5 মিনিট একটু জয়েন্টের ব্যায়ামগুলো, একটু স্ট্রেচিং এক্সারসাইজগুলো করলে মোটামুটি ভালো থাকতে পারবেন। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে অনেক। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো আর্মসের যে মুভমেন্টটা, সেটা হচ্ছে গতদিন যেটা দেখেছিলাম সেটাই হচ্ছে সেকেন্ড সিকোয়েন্স। এটাও আমরা দেখাবো সুপারসেটের মাধ্যমে। এটার যেটা একটা কম্বিনেশন থাকবে, কম্বিনেশনটা এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল শেপ এবং ভাস্কুলারিটি। এবার যেটা থাকবে শেপ এবং মাস্কুলারিটি, এই দুইটা আমরা একটু কম্বাইন করব। যেহেতু আমরা ম্যাক্সিমাম এটা নিতে পারি হচ্ছে ট্রাইসেপে, যখন ট্রাইসেপে চলে যাবো আমরা মাস্কুলারিটির জন্য, এবং বাইসেপে আমরা চলে যাব শেপিংয়ের জন্য, এবং পুরো মুভমেন্টটাই হবে কিন্তু সুপারসেটের মাধ্যমে। এখন দেখুন যে কীভাবে আমরা মুভমেন্টটা করবো। ওকে, প্রথমে আপনারা যে জিনিসটা করবেন, আগে আমরা দেখেছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা বলি প্রিচার হ্যামার কার্ল। ওকে, প্রিচার হ্যামার কার্লের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার বাইসেপটাকে হিট করবে, আপনার বাইসেপের যে লং হেডটা বাড়াবে, মানে বাইসেপটাকে লম্বা করবে। আর এছাড়া এর সাথে সেকেন্ডারি যে জিনিসটা করবে, আপনার যে ফোর আর্মসের যে ব্রাকালি মাসলটা, যেটা ফোর আর্মসের সামনের সাইডে যে মাসলটা, সেটার মানে শেপটা খুবই ভালোভাবে আসবে, এবং সেটা আবার ভ্যাসকুলারিটিরও খুব হবে, শেপিং হবে। এবং সেম জিনিস এর আগে আমরা বলেছিলাম যে এটা রিপিটেশনটা আপনি হাই করবেন, যেটা বলেছিলাম 25। ঠিক সেম আপনি ট্রাই করবেন যে 25 রিপিটেশনটা মারবেন। এইটা যখন করবেন শেষ করে সঙ্গে সঙ্গে চলে যাবেন আপনি ক্লোজ গ্রিপে। এটা আগে আমরা দেখেছিলাম কীভাবে মারবেন এইটা ক্লোজ গ্রিপটা। আপনি নর্মাল যে ইটা মারতেন, বেঞ্চ প্রেসটা মারতেন, সেটা হচ্ছে আপনার একটু ন্যারো গ্রিপ করবে। ন্যারো গ্রিপ বলতে আমরা বুঝি শোল্ডারের ভিতরে, যাদের ফ্লেক্সিবিলিটি খুব বেশি থাকে তারা পুরোপুরি ধরতে পারে, ক্লোজ করে ধরতে পারে। যাদের ওই পরিমাণ নেই, ফ্লেক্সিবিলিটি নেই, তারা জাস্ট আপনার শোল্ডার যে এটা থাকে, ওয়েটটা থাকে, তার ভিতরে গিয়ে ঢুকাবেন, তাহলে আপনার ন্যারো গ্রিপ হয়ে যাবে। এবং এখানে সেম অন্যান্য এর মতো জিনিসটা করবেন না যে আপনি খুব ওয়েটটা নেবেন হেভি এবং রিপিটেশন কম মারবেন, তা না। তখন আপনি ওয়েটটাকে কমাবেন, কিন্তু রিপিটেশনটা আপনি অ্যাটলিস্ট 25 মারবেন। ওকে, তার মানে কি, এই যে এটার সাথে যে জিনিসটা থাকলো কম্বিনেশন, সেটা হচ্ছে প্রিচার হ্যামার কার্ল, এবং তার সাথে হচ্ছে ক্লোজ গ্রিপ। হ্যামার কার্লের মাধ্যমে যে জিনিসটা হবে আপনার বাইসেপের শেপিংটা হবে, এবং ক্লোজ গ্রিপের মাধ্যমে যে জিনিসটা হবে আপনার হাতের ম্যাসিভনেসটা বাড়বে। এটা হচ্ছে সুপারসেটের সেকেন্ড প্রোগ্রাম। আমরা নেক্সট দিন হচ্ছে সুপারসেট থার্ড প্রোগ্রামটা দেখাবো, সেটা দিয়ে আমরা ক্লোজ ডাউন করবো। কারণ কি ওইটা এরকম মানে 3টা সুপারসেট মিলে যদি আপনি এক্সারসাইজটা করেন, তাহলে আপনার হাতের মাসলটা যে জিনিসটা হচ্ছিল না, ইমপ্রুভমেন্টটা হচ্ছিল না, একটা জায়গায় যে ফিক্সড হয়ে গেছিলো, ওই ইমপ্রুভমেন্টের ব্যারিয়ারটা একটু খুলে যাবে। প্রিয় দর্শক, টমেটো অত্যন্ত উপাদেয় এবং পুষ্টিকর একটি খাবার। টমেটোর বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ চলুন শুনি এখনকার আয়োজনে। টমেটো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই কিন্তু খাওয়া যায়। টমেটোতে লাইকোপিন নামে একটি মেজর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এটি বিভিন্ন ধরনের ক্যান্সার এবং হার্ট ডিজিজের মতো বিভিন্ন রোগ হওয়ার ক্ষেত্রে এর সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে ফেলে। টমেটো থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস পেয়ে থাকি, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, এবং প্রচুর পরিমাণে টমেটোতে পটাশিয়াম রয়েছে। টমেটোতে সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকার কারণে যাদের হাইপারটেনশন রয়েছে, এই টমেটো খেলে তাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও কন্ট্রোলে থাকতে পারে। এছাড়াও টমেটোতে কোলেস্টেরলের পরিমাণ কম থাকার কারণে এটি কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেনশন করে থাকে।
যাদের এলডিএল কোলেস্টেরল বেশি অথবা খারাপ কোলেস্টেরল যাদের অনেক বেশি, তারা কিন্তু চাইলে টমেটো খাওয়ার মাধ্যমেও তাদের এলডিএল কোলেস্টেরলকে কিছুটা হলেও কম করতে পারে। যারা গর্ভবতী মহিলা তাদেরকে আমি বলবো তারা যেন প্রতিদিন অন্তত একটি করে ফ্রেশ টমেটো খায়, কারণ টমেটো থেকে তারা প্রচুর পরিমাণে ফোলেট পেতে পারে। স্কিন হেলথের জন্য টমেটো কিন্তু খুব ভালো একটি খাবার, কেননা টমেটোর খোসা ত্বকের বিভিন্ন ধরনের প্রদাহ, ক্ষত ইত্যাদি সারতে সহায়তা করে এবং পতঙ্গবাহিত বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে এই টমেটোর খোসা কাজ করে থাকে। টমেটোর আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি ত্বকের রোদে পোড়া ভাব বা সানবার্নকে কম করতে সাহায্য করে। এক্ষেত্রে যদি টমেটোকে আমরা পেস্ট করে তার সঙ্গে অলিভ অয়েল যোগ করে এটি স্কিনে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ত্বকের সানবার্ন অনেকাংশেই কমে যেতে পারে, তবে এটি মোটামুটি রেগুলারলি ইউজ করতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু প্রতিদিন একটি করে ফ্রেশ টমেটো খেতে পারেন, তবে তারা অবশ্যই টমেটো জুস বা টমেটোর যে সস হয়ে থাকে সেগুলো তারা অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ এগুলোতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। আর যারা রেনাল পেশেন্ট তাদের কিন্তু টমেটো খাওয়ার ব্যাপারে একটু ভয় থাকে, কারণ তাদের ধারণা যে টমেটো খেলে তাদের পটাশিয়াম বেড়ে যেতে পারে। তবে আমি বলবো তারা কিন্তু প্রতিদিন একটি করে ছোট সাইজে টমেটো খেতে পারবে, কিন্তু তাদের যদি পটাশিয়াম লেভেল নর্মাল রেঞ্জের বেশি থাকে অথবা তাদের হাইপার ক্যালামিয়া থাকে তবে তারা যেন সেই টমেটোটাকে অ্যাভয়েড করে থাকে। আর যাদের ইডিমা রয়েছে এবং যারা আলসারের পেশেন্ট, যারা গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট তারা যেন অবশ্যই কাঁচা টমেটো না খেয়ে রান্না করা টমেটোটা খায়, এতে তাদের হজমে সেটি খুব ভালোভাবে সহায়ক হবে। সুতরাং আমাদের সকলেরই উচিত প্রতিদিন একটি করে একটি ফ্রেশ টমেটো আমরা যেন খাই এবং এতে থেকে আমরা প্রচুর পরিমাণে যেন পটাশিয়াম পেয়ে থাকি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শীতে খুশকির প্রকোপ বেড়ে যায়, এই সমস্যা এড়াতে ময়েশ্চার সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। গর্ভাবস্থায় এমনি আমাদের বিভিন্ন হরমোনের কারণে গ্লুকোজ লেভেলটা বেশি থাকে। তাছাড়া কিছু ইতিহাস থাকে, যেমন পারিবারিক ইতিহাস। যদি পারিবারিক ইতিহাসে মা বাবা ডায়াবেটিস থাকে তাহলে সেই মেয়ের গর্ভ অবস্থায় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।